স্ক্রিন পেয়েছি সবাই? জি। আজকে করার কথা ছিল কি জাভাস্ক্রিপ্ট। জি ম্যাডাম। ওকে। ওকে, তো জাভাস্ক্রিপ্ট কোথায় কোথায় লিখতে হয় HTML পেজের মধ্যে সেটা কিন্তু আমরা অলরেডি বুটস্ট্র্যাপ করার সময় জেনেছি যে জাভাস্ক্রিপ্ট আমরা হেড পার্টে লিখতে পারবো। লিখতে হবে কিভাবে? স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। স্ক্রিপ্ট একটা ট্যাগ, আপনি এই ট্যাগ দিয়ে আপনি এই ট্যাগে লিখতে পারবেন। বাট আমাদের সিএসএস এ যেটা হচ্ছিল যে সিএসএস যদি আমাদের লিংক করা দরকার হতো তাহলে কিভাবে লিংক করতাম আমরা? লিংক দিয়ে, লিংক ট্যাগ দিয়ে। আর সিএসএস লিখতাম আমরা স্টাইল দিয়ে। ঠিক আছে? বাট জাভাস্ক্রিপ্ট যখন আমরা লিংক করব, আমরা জাভাস্ক্রিপ্টের ওপেনিং ট্যাগে লিংক করব সোর্স দিয়ে, এভাবে আমরা লিংক করতে পারবো। আবার যখন স্ক্রিপ্ট লিখতে হবে তখন আমরা এই পার্টে লিখলে সেটা স্ক্রিপ্ট হিসাবে কাজ করবে। তার মানে জাভাস্ক্রিপ্টের জন্য শুধুমাত্র স্ক্রিপ্ট ট্যাগটা হলেই আমার সবগুলা কাজ হয়ে যাচ্ছে। এখন আমরা আগেই জানি যে আমরা এটা হেড পার্টেও দিতে পারবো, এটা বডি ওপেনিং পার্টে দিতে পারবো, অথবা বডি এন্ডিং পার্টের উপরে দিতে পারবো। তবে বডি এন্ডিং পার্টের উপরে দেওয়াটা ভালো, এটা গুড প্র্যাকটিস। কারণ ক্যালকুলেশন আমরা পুরাটা ক্যালকুলেশন করে যাতে আমরা স্ক্রিপ্টটা মিলাতে পারি, সে বেসিক্যালি এই জন্যই দেয়া হয়। তবে আপনি যে কোনো জায়গায় দেবেন কাজ করবে, এটা নিয়ে কোনো ইস্যু না। যেমন দেখবেন যে হচ্ছে বুটস্ট্র্যাপে কি হয়, সবগুলা কিন্তু হেড পার্টেই দেয়া আছে সবগুলা লিংক, বাট আমরা এখানে দিব কারণ কিছু কিছু ক্ষেত্রে আবার যদি আপনার স্ক্রিপ্ট উপরে থাকে তাহলে সেই ক্যালকুলেশন গুলো আবার কাজ করে না। এটা যখন আবার অ্যাডভান্স লেভেলে যারা কাজ করে তাদের জন্য প্রবলেম হয়। তো আপনারা যেহেতু এখন শুরু করছেন, আশা করছি আপনারা অ্যাডভান্স লেভেলে একসময় কাজ করবেন, তো তখন যাতে সমস্যা না হয় এই জন্যই এখন থেকে আমরা এখানে থেকেই প্র্যাকটিস করব। ওকে, তো আমরা যখন HTML করেছি তখন জেনেছি যে HTML দিয়ে কি করব? HTML দিয়ে আমরা একটা পেজের কন্টেন্ট ডিজাইন করব, CSS দিয়ে সেই পেজটাকে প্রেজেন্টেবল করব, আর জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে হবে? জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা পেজের বিহেভিয়ারটা কন্ট্রোল করতে পারবো। যেমন আমরা কোনো বাটনে ক্লিক করলে আরেকটা পেজ চলে আসবে, বা পুপ আপ হচ্ছে, বা যেমন আমরা হোভার করলে যে কাজগুলো হয়, বেসিক্যালি হোভার হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ইভেন্ট। মাউস ওভার, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাউস ওভার একটা ইভেন্ট। আবার যখন আমরা কোনো বাটনে ক্লিক করে কাজ করি সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে অন ক্লিক একটা ইভেন্ট। তো এই সবগুলো বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের ইভেন্ট হিসেবে কাজ করে। তো আমরা স্ক্রিপ্ট এখানে লিখতে পারবো, আমরা স্ক্রিপ্ট এখানেও লিখতে পারবো। সেম জিনিসটা আবার আমরা 2-3টা স্ক্রিপ্ট লিখতে পারবো। যেমন লিংক, সিএসএস লিংক যেরকম অনেকগুলা ইউজ করা যায়, আমরা স্ক্রিপ্ট লিংকও অনেকগুলা ইউজ করতে পারবো। স্ক্রিপ্টও আপনি ইন্টারনাল লিখতে পারবেন, এক্সটার্নাল লিখতে পারবেন। এখন কথা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট আমরা যে আউটপুটটা আনবো কিভাবে, লিখবো কিভাবে, জাভাস্ক্রিপ্ট লেখার নিয়ম কি? তো জাভাস্ক্রিপ্ট লেখার নিয়ম হচ্ছে, এখানে 4টা নিয়ম আছে, আমি জাস্ট নিয়মগুলো লিখে দিচ্ছি, তারপরে একটা একটা এক্সাম্পল দিয়ে বলে দিব। যদি HTML এলিমেন্ট ইউজ করেন, তার মানে HTML ট্যাগের মধ্যে আপনার কন্টেন্ট বা আপনার রেজাল্টটা শো করবে, তাহলে আপনাকে লিখতে হবে ইনার HTML। যদি আপনি এখন আপনি ইনার HTML লিখতে পারবেন বা আপনার আউটপুটটা শো করতে পারবেন, বাট আউটপুটটা আনবেন কিভাবে? যেমন আমরা যদি CSS প্রপার্টি লিখি, প্রপার্টিটা যদি কোনো ট্যাগের এগেনস্টে না হয় বা ট্যাগের জন্য না হয় তাহলে কিন্তু CSSটা কোথাও শো হয় না, তার মানে কোনো ট্যাগের জন্য আমরা CSS লিখতাম। তো এখানে আমরা যদি জাভাস্ক্রিপ্ট লিখি সেটা আমার স্ক্রিনে আসবে কিভাবে? তো সেইটা স্ক্রিনে আনার জন্য আমাদের লেখা লাগবে হচ্ছে
document dot then ফার্স্ট ব্র্যাকেট। এটা একটা রুলস। আরেকটা হচ্ছে document dot get element by id then ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আপনার কোটেশন মার্ক দিয়ে আইডি নেমটা লিখতে হবে। এখানে আইডি দিয়েও হতে পারে, এখানে ক্লাস দিয়েও হতে পারে। তো ম্যাক্সিমাম টাইম আইডি দিয়েই এই কাজগুলা হয়। ক্লাসটা খুব বেশি ইউজ হয় না, ক্লাসটা কম ইউজ হয়। দেন আমরা যদি কোনো অ্যালার্ট চাই, যেমন কোনো একটা পেজ ওপেন করলেই কি একটা অ্যালার্ট মেসেজ আসে বা অ্যালার্ট বক্স আসে, তাহলে এই অ্যালার্ট বক্সগুলো বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের কন্টেন্ট। তো সেই অ্যালার্ট বক্সটা কিভাবে আনতে হয়, তার জন্য আমরা লিখবো হচ্ছে উইন্ডো ডট অ্যালার্ট। তাহলে আমার এই অপশনটা লিখলে আমার অ্যালার্ট বক্সটা চলে আসবে। আর যদি আমরা সরাসরি ব্রাউজারে লিখতে চাই, যে আমি ব্রাউজারে লিখেই দেখবো যে আউটপুটটা কেমন আসবে, তাহলে আমার করতে হবে console.log। বেসিক্যালি এই চারটা হচ্ছে আমার, চারটা না, বেসিক্যালি এই দুইটা হচ্ছে আমার প্রিন্ট, এই দুইটা এবং এই কনসোল লগ, এই তিনটা হচ্ছে আমার প্রিন্ট অপশন। প্রিন্ট অপশন বলতে কিভাবে আপনি আপনার আউটপুটটা পেজে দেখতে পারবেন। পেজে দেখার জন্য আমি এই তিনটা ভাবে আমি জাভাস্ক্রিপ্ট কন্টেন্ট লিখে এই তিনটা ভাবে আমি আমার পেজে দেখতে পারবো। দেখার জন্য আমার ইনার এইচটিএমএল, যদি এইচটিএমএল এর কোনো কন্টেন্ট হয় বা এলিমেন্ট হয় তাহলে ইনার এইচটিএমএল, যদি সিএসএস এর কোনো পার্ট হয় তাহলে স্টাইল, এভাবে আমরা লিখবো। দেন উইন্ডো, যদি আমার অ্যালার্ট বক্স দরকার হয় তাহলে আমরা উইন্ডো ডট অ্যালার্ট লিখবো। এখন একটু আমরা দেখি যে ডকুমেন্ট ডট রাইটটা কিভাবে আমরা দেখতে পারি। ওকে, আমরা স্ক্রিপ্টে চলে যাব। স্ক্রিপ্টে গিয়ে এটা খুব ইজি। বলেন ম্যাডাম, একটা কোশ্চেন ছিল। বলেন। এবং জাভাস্ক্রিপ্ট কি কেস সেনসিটিভ? হ্যাঁ, 110%। না ম্যাডাম, ও এই যে এখানে ছোট হাতের বড় হাতের লিখছেন তো ম্যাডাম, এই জন্য বললাম যে এইভাবে লিখলে কি সমস্যা হবে? এইটা হচ্ছে এটাকে বলে ক্যামেল কেস। তার মানে আপনি দেখেন প্রথমটা আপনার স্মল, তারপরে প্রত্যেকটা প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল, এটাকে বলে ক্যামেল কেস। এইখানে একটু ভুল গেছে, এটা নরমাল হবে, বাট এইখানে এভাবেই লিখতে হবে সব সময়। ইভেন জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সে কোথাও ভুল হলে আপনাকে বলবে না তোমার এখানে ভুল হয়েছে। যেমন এইচটিএমএল এ ভুল হলে আপনার একটা মার্ক আসে, বা সিএসএস এ ভুল হলে সেভাবে আপনার কিন্তু একটা অ্যালার্টিং টপিক চলে আসে। বাট জাভাস্ক্রিপ্ট আপনাকে কিচ্ছু বলবে না যে বাবা তোমার ভুল হয়েছে, জাস্ট আপনার আউটপুট আসবে না। তার মানে ম্যাডাম আপনি যেভাবে লিখছেন আমাদের এইভাবে লিখতে হবে। এটা এইভাবেই লেখার নিয়ম। মানে লেখার আপনি, আমরা যেরকম সিএসএস প্রপার্টি আমাদের ইচ্ছা মতো আমরা লিখতে পারতাম, কিন্তু জাস্ট ওই তিনটা সাইন বা সিনট্যাক্স ঠিক রেখে আমরা আমাদের মতো করে কিন্তু লিখতে পারবো। বাট জাভাস্ক্রিপ্টে যেভাবে লেখা আছে ওইভাবেই লিখতে হবে। থ্যাঙ্কস ম্যাডাম। ওকে, এবং কোনো একটা যদি স্পেসও বেশি হয় তাহলেও আউটপুট আসবে না। তো খুব কেয়ারফুল লিখতে হয়, আর খুঁজে মানে ভুল খুঁজে বের করাটা খুবই প্যারাময়। আচ্ছা, আমরা এক্সাম্পলে চলে যাই। তো ডকুমেন্ট ডট রাইট এর এক্সাম্পলটা খুবই মজার, খুবই ইজি। জাস্ট আপনি লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট। এখন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আপনি যেটা লিখবেন, আমি লিখলাম 10+2, দেন ওকে। তাহলে আমার লেখা হয়ে গেল। এখন আমি দেখি একটু এটা রান করাই দেখি। আসে নাই।
পিটি ডকুমেন্ট। আচ্ছা, এখানে স্পেস হবে, তো আসার কথা, কি সমস্যা? এটা দরকার নাই। আচ্ছা, এই যে চলে আসছে। ভুলটা হচ্ছিল কেন জানেন, এখানে হচ্ছে আমি তারে বলে দিছি যে একটা লিংক দিব, বাট লিংক আমি দেই নাই। তো এইটাও এনার কাছে একটা ভুল। তো দেখেন আমি শুধু লিখলাম ডকুমেন্ট ডট রাইট, দেন 10 প্লাস 2 চলে আসছে কিন্তু 12। এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, যদি আপনার কোনো ক্যালকুলেশন জানার দরকার হয় জাস্ট এভাবে আপনি চেক করে নিতে পারবেন। এরপরে আমরা লিখেছিলাম কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, তাহলে আইডিটা আমার প্রথমে দিতে হবে। তো আমি কি করব, একটা আইডি দিব। তাহলে পি ট্যাগে আমি একটা আইডি দিলাম, কারণ হচ্ছে আমি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লিখবো, দেন আমি যে ক্যালকুলেশন হোক বা কোনো টেক্সট হোক যেটাই আমি চাই সেটা বেসিক্যালি এই পি ট্যাগের ভিতরে শো করব। এই জন্য আমি এখানে আইডি দিয়ে দিলাম। এখন আমি যেটা করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, আপনারা এরকম অনেকগুলা লিংক আসবে বা সাজেশন আসবে, এন্টার করবেন না, প্রথমে লিখবেন, লিখে লিখে ক্লিয়ার হবেন। কারণ অনেক সময় হয় এখানে এলিমেন্টস হয়, তো আপনি এলিমেন্টস দিলে এখানে কাজ করবেন। অনেক সময় ক্লাস নেম চলে আসে, ট্যাগ নেম চলে আসে, দেখেন এখানে আইডি, ক্লাস নেম, নেম, ট্যাগ নেম সবগুলাই কিন্তু আছে। তো চট করে এন্টার করবেন না, আপনি লিখে দিবেন। আমাদের আইডি নেম কি, আইডি নেম হচ্ছে ডেমো, দেন দিতে হবে একটা ডট। এখন এই ডেমো কোথায় আছে, এই ডেমোটা আছে কোথায়, একটা HTML ট্যাগের মধ্যে। তার মানে আমি যে অ্যান্সারটা চাচ্ছি সেটা শো করবে কোথায়, HTML এর ভেতরে। দ্যাটস ওয়াই আমার এখানে লিখতে হবে ইনার HTML, দেন সমান সমান, তারপরে আপনি লিখে দেন যে আপনি এখানে কি চাচ্ছেন। তা আমি এখানে বলে দিলাম 4 - 1, দেখি কি আসে। চলে আসছে। এটা কিন্তু আপনার প্যারাগ্রাফের ভেতরে আসছে, এটা কিন্তু প্যারাগ্রাফে আসেনি, এটা সরাসরি চলে আসছে। এই যে এটা সরাসরি আসছে, আর এই অ্যান্সারটা আপনার প্যারাগ্রাফের ভেতরে আসছে। এখন এই প্যারাগ্রাফটা আপনি যেখানে দেবেন আপনার অ্যান্সারটা কিন্তু সেইখানে আসবে। ওকে, এখন এই সেম কাজটা যদি আমরা একটা বাটনে করতে চাই, যে আমরা একটা বাটনে এই সেম কাজটা করব, তাহলে কিভাবে করতে পারি? তাহলে বাটন নিব, ক্লিক, টাইপ বাটন। এখন দেখেন আমি একটা জাভাস্ক্রিপ্ট ইভেন্ট কল করব, অন ক্লিক ইভেন্ট, কারণ বাটন মানেই তো আপনাকে ক্লিক করতে হবে অথবা মাউস ওভার করতে হবে। তো আমি এখন ও লিখলাম। এখন দেখেন ও লেখার পরে এখানে অনেকগুলো সাজেশন চলে আসছে, এই সবগুলাই বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট ইভেন্ট। এই সবগুলা জাভাস্ক্রিপ্ট ইভেন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। তো আমরা এখন কাজ করব অন ক্লিক নিয়ে। তাহলে অন ক্লিক ডকুমেন্ট ডট রাইট, বললাম 6 + 9, ওকে।
দেখি এখন কিভাবে কাজ হচ্ছে। বাটন আসলো, এই যে। তাহলে বাটনেও অন ক্লিকে কাজ হচ্ছে। জাভাস্ক্রিপ্টের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে, দেখেন কোটেশন মার্কটা এখানে ইম্পর্টেন্ট। আপনারা কি আছেন? জি ম্যাডাম। ওকে, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। কোটেশন মার্কটা এখানে খুবই ইম্পর্টেন্ট। এটা একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে, কারণ এটা সাধারণত কোথাও, আমি কি ইয়ে করছি, হ্যাঁ, এটা কিন্তু কোথাও লেখা থাকে না সাধারণত, একটু খুঁজে পেতে বের করতে হয়। সেটা হচ্ছে, আমরা যদি কোনো কিছু শুরুটা কোটেশন, ডাবল কোটেশন দিয়ে করি, যদি কোনো কিছু শুরু আমরা ডাবল কোটেশন দিয়ে করি, যেমন, আচ্ছা এখানে এখনো আসেনি, তাহলে ভেতরেও যদি আমার কোনো কিছু লিখতে হয় কোটেশন দিয়ে, হতেই পারে যে আমার এর মধ্যেও কোটেশন দিয়ে অন্য কিছু লেখার দরকার হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে যদি শুরুটা ডাবল কোটেশনে হয়, ভেতরে আমি যতগুলো কন্টেন্ট কোটেশন মার্কের ভেতরে লিখবো সবগুলো সিঙ্গেল হবে। আর যদি শুরুটা সিঙ্গেল দিয়ে হয়, তাহলে ভেতরে আমি যা লিখবো সেগুলো সব ডাবল হবে। ওকে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে অ্যালার্টে। অ্যালার্ট খুবই মজার। উইন্ডো ডট অ্যালার্ট, হ্যালো, আসলো না কেন? ঠিক আছে, আচ্ছা এই যে, আচ্ছা আসে নাই যে জন্য, সেটা হচ্ছে আমি কোটেশন মার্ক দেই নাই। জাভাস্ক্রিপ্টে দুই ধরনের ডাটা ইউজ করবেন আপনি, এটা হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে কি বলে, ভুলে যাচ্ছি কেন, স্ট্রিং বলে। হ্যাঁ হ্যাঁ স্ট্রিং, সরি সরি সরি, একটা নাম্বার একটা স্ট্রিং। যেটা কোটেশন মার্কে দেবেন সেটা স্ট্রিং হবে, আর যেটা উইদাউট কোটেশন দেবেন সেটা নাম্বার হবে। এখন যদি আপনি কোনো নাম্বারও কোটেশন মার্কে দিয়ে দেন, যেমন এইটা যদি আমি এখন একটা কোটেশন মার্কে দিয়ে দেই, তাহলে এখানে যা লেখা আছে সেটাই শো করবে, মানে অ্যাজ লাইক টেক্সট। ঠিক আছে, টেক্সটের মতো যা লিখবেন সেটাই শো করবে, কোনো ক্যালকুলেশন শো করবে না। তাহলে দুই টাইপের ডাটা, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে স্ট্রিং। ওকে, ম্যাম একটা ছোট প্রশ্ন বলেন ছিল। বলেন। ম্যাম ডকুমেন্ট ক্রিয়েটিভ এলিমেন্ট বাই ফ্রাইডে, এখানে যে ডেমো যে লিখছেন, মানে মানে ভিতরে, মানে ইনভার্টেড কমার মধ্যে ভিতরে, এটা কি ম্যাম হিসেবে নিছে, স্ট্রিং আকারে নিছে নাকি মানে ক্লাস আকারে? এটা এটা আইডি বাবা, এটা এটা স্ট্রিংও না, এটা নাম্বারও না, এটা আইডি হিসাবে নিছি। এই যে এখানে বলে দিছি আইডি, সো এটা, তার মানে এই আইডিটা আপনাকে আগে ডিক্লেয়ার করে ডিক্লেয়ার রাখতে হবে, করতে হবে। দেন আপনি এটারে কল করবেন। জি ম্যাম। ঠিক আছে, আপনার স্ট্রিং নাম্বার কাজ করবে এই সব জায়গাতে, এইখানটায় যেখানে আপনার অ্যান্সার শো করবে, অ্যান্সারের জায়গাগুলোতে আপনি স্ট্রিং অথবা নাম্বার ডাটা ইউজ করতে পারবেন। আর এগুলো হচ্ছে এখানে যদি এখানে আপনার কোটেশন মার্কের ভেতরে এটা সিঙ্গেল হতে পারে, ডাবল হতে পারে,
সেটা মানে ডিপেন্ড করবে যে আপনার শুরুটা কি দিয়ে। যেহেতু আমাদের প্রথমে কোনো কোটেশন মার্ক নাই, সুতরাং আমি এখানে ডাবল সিঙ্গেল যে কোনো কিছু ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা HTML দেখলাম, ইনার HTML। যদি আমার CSS চেঞ্জ করতে হয়, যে আমার কোনো একটা CSS চেঞ্জ করতে হবে, তাহলে সেটা আমি কিভাবে করব? ওকে, তাহলে আমরা যেটা করব, বাটন দিয়ে প্রথমে করি। বাটন ক্লিক, তাহলে অন ক্লিক, গেট এলিমেন্ট বাই আইডি। এখন দেখেন আমার শুরুটা কি দিয়ে, ডাবল কোটেশন দিয়ে, সো আমার এখানে সিঙ্গেল কোটেশন নিতে হবে। আচ্ছা, তাহলে ডেমোর পরে আমরা প্রথমবার কি লিখলাম, ইনার HTML, বাট আমরা এখন কি করতে যাচ্ছি, CSS চেঞ্জ করতে চাচ্ছি। যে আমাদের পেজে এখন যেটা আছে সেটা হচ্ছে লেখাটা এরকম আছে, আমি চাচ্ছি লেখার সাইজটা চেঞ্জ হবে বা কালারটা চেঞ্জ হবে। তো সেটা কিভাবে করব? তাহলে এখানে লিখতে হবে স্টাইল, দেন ডট, এরপর আপনাকে লিখতে হবে প্রপার্টি লেখার নিয়মটাও হচ্ছে ক্যামেল কেস। যদি একটা হয় ঠিক আছে, শুধু ফন্ট, তাহলে ফন্ট লিখবো। এখন যদি ফন্ট কালার হয়, তাহলে আমরা আগে কি করতাম, ফন্ট কালার কিন্তু আলাদা আলাদা লিখতাম, বাট এখন আমরা একসঙ্গে লিখবো, ফন্ট কালার এইভাবে লিখবো। দেন আমি বলে দিলাম রেড। দেখি হয় কিনা। ম্যাম জাস্ট কালার দিলে এই ছোটতে দিয়েছেন ম্যাডাম, ফন্ট তো হবে না। আচ্ছা, ফন্ট শুধু জাস্ট কালার দিলেই হবে। হ্যাঁ, সরি। ওকে, মানে আমি ক্যামেল কেস দেখাইতে গিয়ে, আচ্ছা তাহলে দেখেন কালার চেঞ্জ হলো। তাহলে আমরা যদি দুইটা প্রপার্টি লিখতে চাই, যেমন আমি এখানে যদি দুইটা প্রপার্টি লিখতে চাই, তাহলে এখানে লিখতে পারবো কি, সরি, তাহলে আমি ফন্ট সাইজ লিখতে পারি। তাহলে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? দেখেন ক্যামেল কেসটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে আচ্ছা ম্যাম, মানে একটা মানে মাই ইনভার্টেড কমার মধ্যে কি আমরা কি ভ্যালু বসাই, যেমন 25 পিক্সেল, হ্যাঁ এটা কি ম্যাম ভ্যালু বসাই? হ্যাঁ, এটা আর যদি ম্যাম CSS হয় তাহলে ভ্যালু বসবে। আর যদি এখানে আপনি ইনার HTML হয়, তাহলে ইনার HTML এর ভেতরে আপনি কি চেঞ্জটা দেখতে চাচ্ছেন, সেই চেঞ্জটা দিতে হবে। আর ম্যাম যে ডেমো লেখছেন যে ম্যাম, মানে একটা কোটেশন, ম্যাম ওইটা কি, এই যে মানে এটা স্টাইল, আইডি নেম, এটা আইডি নেম। আইডি কি ম্যাম কি ডাবল কোটেশন দিয়েও করা যায়, সিঙ্গেল দিয়েও আমি কিছুক্ষণ করা আগেই যায়? যে ইম্পর্টেন্ট কথাটা বলছি, এটা সবসময় একটু মাথায় রাখতে হবে। দেখেন কি বললাম, যদি ডাবল কোটেশন দিয়ে শুরু হয়, তাহলে ভেতরের কন্টেন্ট আপনি যাই লিখবেন সেটা সিঙ্গেল কোটেশনে যাবে। যদি শুরুটা আপনার ডাবল কোটেশনে হয়, তাহলে
ভেতরে আপনার যদি কোটেশন ইউজ করতে সেটা সিঙ্গেল হবে। দেখেন আমি এখানেও সিঙ্গেল ইউজ করেছি, এখানেও সিঙ্গেল ইউজ করেছি। আর যদি শুরুটা আপনার সিঙ্গেল হতো তাহলে ভেতরে আপনি ডাবল দিতেন। এখন যদি আপনি ভেতরে ডাবল দেন তাহলে এই যে ভুল বলবে, এই ভুল হইছে, দিবে না বা আপনাকে অ্যান্সার দিবে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আমরা চলে যাব ভেরিয়েবলে, যে ভেরিয়েবলটা কি। তো এতক্ষণ যতটুকুন করলাম এটা হচ্ছে আপনি কিভাবে আউটপুটটা নিয়ে আসতে পারবেন। আমরা আউটপুটটা স্ক্রিপ্টে এভাবে লিখেও আনতে পারবো, বাটন দিয়ে এভাবে লিখেও আনতে পারবো। স্ক্রিপ্টে আনতে গেলে আমার এরকম আইডি কল করে করে সেই আইডি দিয়ে ক্যালকুলেশন করে আপনাকে দিয়ে দিতে হবে। আর যদি আপনি বাটন দিয়ে করেন তাহলে এভাবে করতে পারবেন। ওকে, এখন যদি আমরা ভেরিয়েবল দেখতে চাই যে ভেরিয়েবলটা কি, বেসিক্যালি ভেরিয়েবলটা কিভাবে কাজ করে, কিভাবে কল করতে হয়, ভেরিয়েবলটা কিভাবে লিখতে হয়, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে ভেরিয়েবলটা আপনি লিখবেন কিভাবে, তাহলে ভেরিয়েবলটা প্রথমে আপনি লিখবেন, আপনার লেটার দিয়ে লিখতে পারবেন। এটা স্মল হতে পারে, ক্যাপিটাল হতে পারে, বাট এরকম হবে না, এরকম হবে না। সামনে কোনো সংখ্যা আপনি দিতে পারবেন না। সামনে যদি কোনো সংখ্যা দিতে চান তাহলে আপনার তার আগে আন্ডারস্কোর অথবা ডলার সাইন দিতে হবে। আপনি ভেরিয়েবল লেখার সময় যে আমি লিখলাম ফার্স্ট স্পেস নেম, এভাবে আমি ভেরিয়েবল লিখতে পারবো না, আমাকে লিখতে হবে ক্যামেল কেস হিসাব করে। তাহলে আমি স্মল লিখতে পারবো, ক্যাপিটাল লিখতে পারবো, আন্ডারস্কোর দিয়ে সংখ্যা লিখতে পারবো, ডলার সাইন দিয়ে সংখ্যা লিখতে পারবো, বাট কোনো স্পেস দিব না, উইদাউট স্পেসে লিখতে পারবো বা আন্ডারস্কোর দিয়ে লিখতে পারবো। তো এইগুলা হচ্ছে আপনার ভেরিয়েবল লেখার নিয়ম। এখন ভেরিয়েবলটা বেসিক্যালি কি? ভেরিয়েবলটা হচ্ছে আপনার ডাটার ভ্যালু বা ডাটা রাখার জন্য একটা নেম বা একটা স্পেস, একটা নেম নেব, যে নেমের এগেনস্টে আমি আমার ডাটাগুলা রাখবো। যেমন আমরা যখন ম্যাথ করতাম তাহলে এক্স এর মান ধরে যেভাবে কাজ করতাম, বেসিক্যালি ভেরিয়েবলটা যদি এক্স হয় তাহলে এক্স এর আমরা একটা মান দিয়ে দেব এবং সেই মান নিয়েই আমরা পরবর্তীতে ক্যালকুলেশনটা করব। যদি আমরা একটা ক্যালকুলেশন এখানে করতে চাই তাহলে কিভাবে করতে পারি? তাহলে ভেরিয়েবলটা আমরা শর্ট ফর্মে লিখব var, লিখলাম x সমান সমান যেটা মান আপনার দরকার, দেন আপনি লিখলেন var y 4, তারপরে যদি আমি লিখি ডকুমেন্ট ডট get element by id, তাহলে আমি demo2 দিব। demo2 আমার করা নাই, আমি demo2 করে নিচ্ছি। ভেরিয়েবল, তাহলে demo2 ডট inner html x, দেখি কি আসে। এই যে x এর মান চলে আসছে। এখন যদি এখানে আপনি y বলেন তাহলে y এর মান আসবে।
এখন যদি দুইটার মান আপনার দরকার হয় তাহলে আমরা কি করব, এখানে আরেকটা ভেরিয়েবল নিব z, দেন আমরা কি করব, দেন x প্লাস y, তারপরে এখানে কাকে ডাকবো, এখানে ডাকবো z কে। চলে আসলো। এটা যদি আমি আরেকটু ইজি করে করতে চাই তাহলে এটা আমি কমেন্টস করে দিলাম, তাহলে var ফার্স্ট নেম কি, রুবেল, ফার্স্ট নেম হচ্ছে রুবেল, তারপরে আমরা লিখবো সেকেন্ড নেম দিলাম আইডি হচ্ছে 01, সরি 01, আর x equal to যখন এরকম চলে আসবে তাহলে এটারে আমরা কল করব কিভাবে, তো কল করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভেরিয়েবল নেম ধরে সরাসরি কল করব। তাহলে আমরা লিখব কি, ভেরিয়েবল নেম ফার্স্ট নেম প্লাস আইডি। দেখি কি আসে, এই যে রুবেল 01। এখন যদি মাঝখানে একটু স্পেস লাগে তাহলে স্পেসের জন্য স্পেস একটু দিলে মেবি কাজ করে, সরি স্পেসের জন্য যেটা করতে হবে আরেকটা প্লাস নিব, তাহলে এইভাবে একটা স্পেস আসবে, যদি স্পেস দরকার হয়। তাহলে আমরা নরমালি কি করব, এইভাবে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে লিখে ভেরিয়েবল কল করে ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখবো, সেইগুলোরে আমরা এইভাবে ক্যালকুলেশন করে যে সবগুলো লিখলাম, লিখে তাকে একটা আইডি দিয়ে দিলাম যে ফার্স্ট নেম এত লাস্ট নেম এত, ঠিক আছে এই পুরো টপিকস এর আইডি এত। তাহলে আইডি ধরে যদি আমি কল করি, লাস্ট আইডি ধরে কল করলে সবগুলোরে পাওয়া যায়, এরকম একটা ইস্যু। তো ফার্স্ট একদম ফার্স্টে ভেরিয়েবল হিসেবে আমরা এইভাবে যেই নাম দিব সেই নামের একটা ভ্যালু দিতে হবে, মানে একটা ডাটা, সেই ডাটার একটা ভ্যালু। তো ভেরিয়েবল আবার কিন্তু দুই রকম, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে অ্যারে ভেরিয়েবল। অ্যারে ভেরিয়েবলটা কি, অ্যারে ভেরিয়েবল যদি আমরা একটু পরে যাব, বাট আপনি জাস্ট টপিকসটা জেনে রাখেন যে এখানে আমরা কি করতেছি, ভেরিয়েবল লিখে ফার্স্ট নেমের এগেইনস্টে একটা নেম লিখলাম। বাট যদি আমার অ্যারে ভেরিয়েবল হয় তাহলে অ্যারে ভেরিয়েবলের ভিতরে অনেকগুলা কন্টেন্ট বা ডাটা একসঙ্গে রাখা যায়। যেমন আপনি লিখলেন হচ্ছে ভেরিয়েবল বাংলাদেশ, এখন ভেরিয়েবল বাংলাদেশ লিখে বাংলাদেশের ভিতরে আপনি জেলাগুলা দিয়ে দিবেন, তাহলে বাংলাদেশ লিখে আপনি তার মধ্যে যতগুলা জেলা বা যতগুলা ইয়ে আছে, বিভাগ আছে আপনি লিখলেন, এখন বিভাগ যে পারে বিভাগগুলোর নাম আপনি দিয়ে দিলেন। আবার হতে পারে যে আপনারা এখন যে একটা কোর্স করতেছেন, আপনি ভেরিয়েবল নেম দিলেন ওয়েব ডিজাইন, এখন ওয়েব ডিজাইনে শুধু একটা টপিক তো না, আপনি ভেরিয়েবল নেম ওয়েব ডিজাইন দিয়ে দেন আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ, তারপরে ডাটাবেস মানে MySQL, দেন হচ্ছে PHP বা .NET, যেটা যেটা আপনার দরকার আপনি ভেরিয়েবলের ভিতরে
লিখে দিলেন, তাহলে কি হবে, আপনি জাস্ট একটা ভেরিয়েবল ধরে কল করলে ওখান থেকে আপনি যদি সবগুলাকে চান তাহলে সবগুলা আসবে, যদি আপনি একটা একটা চান তাহলে একটা একটা আসবে। এখন কথা একটা একটা কিভাবে আসবে, একটা একটা আসবে এইভাবে যে যখন আপনি অ্যারে ভেরিয়েবল দেবেন তখন আপনি যদি এভাবে লেখেন, দেন আপনি লিখবেন থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি এ বি এভাবে লিখবেন। তো এটা কাউন্টিং কিভাবে হবে, কাউন্টিং হবে হচ্ছে 0 1 2 এইভাবে। আমরা যেটা দেখেছিলাম কিসে, আমরা দেখেছিলাম হচ্ছে ক্যারাসোলের সময় যে আপনারা কিন্তু 0 থেকে কাউন্টিংটা শুরু করছে। তো এটা বেসিক্যালি অ্যারো ভেরিয়েবল হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে 0 1 2 এভাবে কাউন্টিংটা হবে। তো অ্যারে ভেরিয়েবল এভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। আর নরমাল ভেরিয়েবল যেহেতু একটা ভ্যালু, তাহলে এমনি লিখলে পরেই হয়ে যাবে। এখন কিছু কিছু সময় দেখবেন যে আপনি যখন এভাবে কোনো কিছু কল করবেন বা ক্যালকুলেশন চাবেন, তো সেই ক্ষেত্রে আনডিফাইন্ড শো করে। যেমন আমি এখানে ফার্স্ট নেম লিখলাম বাট এখানে কোনো কিছু দিলাম না, তার মানে কি এই ডাটার কোনো ভ্যালু নাই। তাহলে কি আসবে, হয়ে গেল। কিছু আসবে না ম্যাম। আনডিফাইন্ড আসবে, আনডিফাইন্ড আসার কথা, বাট একটা ভ্যালু যেহেতু আছে এই জন্য মেবি আসতেছে না। তো আপনার অবশ্যই কিছু একটা এখানে ভ্যালু থাকতে হবে, যদি ভ্যালু না থাকে তাহলে আনডিফাইন্ড শো করবে। এরপরে আসি অপারেটরে। অপারেটর কি, মানে ভেরিয়েবলটা আমরা করে নিলাম, কারণ ভেরিয়েবলটা যখন যে কাজই করতে যাব না কেন ভেরিয়েবল দিয়ে কাজগুলো করতে হবে। এরপরে আমরা চলে যাব অপারেটরে। অপারেটর আছে আপনার চারটা, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, দেন আপনার আছে হচ্ছে কম্পারিজন অপারেটর, তারপরে আছে হচ্ছে আপনার কন্ডিশন কি ভুলে গেলাম কেন, অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট অ্যারিথমেটিক, কম্পারিজন, আর একটা আছে হচ্ছে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর। তাহলে এই অপারেটর গুলো বেসিক্যালি কি কি, কোনটার কাজ কি রকম, এইটা একটু আমাদের জানতে হবে। বেসিক্যালি এই অপারেটর গুলো দিয়েই, অপারেটর এবং ভেরিয়েবল এই দুইটা টপিকস দিয়েই পুরো জাভাস্ক্রিপ্টের কাজ করবেন আপনারা। এখন আসি অপারেটরে। অ্যারিথমেটিক অপারেটরে কে কে আছে, প্লাস আছে, মাইনাস আছে, ইনটু আছে, ডিভাইড আছে, তারপরে আছে হচ্ছে মডিউলাস, দেন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এগুলো হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটর। এই পাঁচটা মোটামুটি আমরা পারি, প্লাস মাইনাস, গুণ ভাগ আর ভাগশেষ, তাই তো? ওকে, দেন প্লাস প্লাস, এটা ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট হলে কি হবে, আপনি যাকে ইনক্রিমেন্ট করবেন সে এক এক করে বাড়বে। আপনি যেখানে ইনক্রিমেন্ট করবেন, যে টপিকসে ইনক্রিমেন্ট করবেন সেই টপিকসটা এক এক করে বাড়তে থাকবে। আবার যদি আপনি মাইনাস করেন তাহলে এক এক করে কমতে থাকবে। ওকে, তারপরে আছে
সেকেন্ড অপারেটর সেকেন্ড অপারেটর কি আছে? সেকেন্ড অপারেটর আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্টে কে কে আছে? অ্যাসাইনমেন্টে আছে হচ্ছে এটা আছে, প্লাস ইকুয়াল টু আছে, মাইনাস ইকুয়াল টু আছে, এখন এটা তো আমরা লিখলাম এইভাবে, বাট জাভাস্ক্রিপ্টে আমরা এইভাবে লিখবো না। জাভাস্ক্রিপ্টে আমরা লিখবো কিভাবে? x ইকুয়াল টু y, তারপরে এটা লিখবো আমরা x ইকুয়াল টু x প্লাস y, সরি একটু ভুল হলো, এখানে আমরা লিখবো প্লাস ইকুয়াল টু y, সেম জিনিসটা এটা হবে মাইনাস ইকুয়াল টু y। যদি আমরা এইভাবে লিখি এটার মিনিং কি হবে? বা এটা আমরা যে নর্মাল ম্যাথ করি, ম্যাথে আসলে এটা কিভাবে আসার কথা? তাহলে যদি আমরা ম্যাথ হিসাবে দেখি তাহলে নর্মালি এটা এইভাবে আসবে। সরি, তাহলে এটা আসবে x ইকুয়াল টু x প্লাস y। এখন যদি এটা আমরা এক্সাম্পল দেখতে চাই, যে ঠিক আছে আমরা একটা এক্সাম্পল দেখব, তাহলে এক্সাম্পলটা আমরা এখানে দেখি। তাহলে var x equal to 10, then x plus equal to 5। তার মানে এখানে মান চলে আসলো কিন্তু দুইটা। তাহলে আমরা সেকেন্ড মান কি করব? সেকেন্ড মানটা কিন্তু অবশ্যই y হিসাবে ধরবো। যদি y হিসাবে ধরি, ডকুমেন্ট ডট রাইট, এখানে যদি আমরা x কে ডাকি, একসঙ্গে চলে আসছে দুইটা। ওকে, তাহলে দেখেন আমরা লিখলাম কিভাবে x প্লাস ইকুয়াল টু 5। তার মানে এটা বোঝাচ্ছে কোনটা? এটা বোঝাচ্ছে হচ্ছে x ইকুয়াল টু x প্লাস y। ঠিক একইভাবে আপনি মাইনাসটা করতে পারবেন।
তারপরে আসলো কি, এখন বাদ বাকিগুলো তো নিজেরা করতে পারবেন বা বুঝতেছেন যে বেসিক্যালি আমরা কিভাবে লিখবো, অ্যান্সারটা কিভাবে আসবে। এরপরে আসবে হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটরে দেখি কে কে আছে। কম্পারিজনে আছে ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, not equal, not double equal, then greater than, less than, then greater than, less than, then greater than equal to, then less than, equal to, then ternary operator। এইগুলো হচ্ছে আপনার কম্পারিজনের মধ্যে পড়বে। এখন কম্পারিজন অপারেটরের মধ্যে যদি এগুলো পড়ে তাহলে এগুলো বেসিক্যালি আমরা কাজ করব কিভাবে। যদি ডাবল ইকুয়াল হয় তাহলে যেটা হবে, এখানে বুলিয়ান ডাটা আপনাকে অ্যান্সারে দিবে, তার মানে ট্রু ফলস দিবে যখন আপনি কম্পারিজনে থাকবেন। তাহলে সমান সমান যদি দুইটা হয় তাহলে সে কি করবে, যদি আপনার ডাটা টাইপ সেম না হয় তারপরেও সে বলবে অ্যান্সার ওকে। যেমন আমরা যদি বলি যে দুইটা ভ্যালুর, দুইটা ডাটার মান দুই রকম, দুইটাই 5 দিলাম বা দুইটাই 10 দিলাম। আচ্ছা, এক মিনিট, আমি বলে দিচ্ছি কিভাবে লিখবো। ওকে, আমরা এখানে লিখছিলাম কি var equal to 10। যদি আমরা এটা না দেই এবং এখানে যদি বলি এই সমান সমান 8 সমান সমান 8, তাহলে কি হয় দেখি, ফলস। এখন আমি যদি বলে দেই 10, তাহলে কি হবে, ট্রু। তার মানে x এর মান 10 আছে, আমি তাকে বলছি 10 কি 10 এর সমান, ওকে 10 10 এর সমান। এখন যদি আমি এনাকে বলে দেই যে তুমি স্ট্রিং ভ্যালু হয়ে যাও, তাহলে সেই স্ট্রিং ভ্যালু হয়ে গেল, তাহলে এটা কিন্তু এখন আর নাম্বার নাই। এখন যদি আমি পেজে যাই, রিলোড দেই, তারপরে ট্রু আসবে, কারণ যখন আপনি দুইটা ইকুয়াল টু ইউজ করবেন তখন যেটা হবে, সে ডাটা টাইপ ক্যালকুলেশন করবে না। আপনার ডাটা টাইপ যাই হোক না কেন, স্ট্রিং, নাম্বার, যা হোক, দুটো যদি সমান হয় তাহলে সে ট্রু অ্যান্সার দিবে। বাট যদি আপনি এখানে তিনটা ইকুয়াল ইউজ করেন সেক্ষেত্রে বলবে ফলস, কারণ এটা হচ্ছে স্ট্রিং ডাটা, এটা হচ্ছে নাম্বার ডাটা। তাহলে স্ট্রিং বলতে এটা টেক্সট আকারেই শো হবে, আপনি যেখানে লিখবেন এটা 10, এটা নাম্বার না, এটা 10 একটা অক্ষর হিসেবে বা একটা লেখা হিসেবে শো করবে। তার মানে কি হচ্ছে যে এটা একটা যদি স্ট্রিং ডাটা হয়, এটা স্ট্রিং ডাটা, এটা নাম্বার ডাটা, তাহলে টাইপটা সেম হচ্ছে না, সো দুইটা সেম না, দুইটা ফলস। তো এই হলো আপনার ডাবল এবং ট্রিপল ইকুয়ালের টপিকস। তারপরে আছে কি দেখেন, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার নট ইকুয়াল। নট ইকুয়ালটা বলতে যে যদি আমরা মনে করি যে এটা আছে হচ্ছে 10, তাহলে আমি যদি বলি যে নট ইকুয়াল, তাহলে ফার্স্ট এসে কি বলবে, ফলস। বা যদি আমি এখানে ডাবল দেই, আসলেই তো ফলস, একটা স্ট্রিং একটা নাম্বার, এখন বলবে সে ট্রু। তার মানে সে আসলেই তো নট ইকুয়াল, এটা সেম না, দ্যাটস ওয়াই ট্রু, এটা স্ট্রিং, এটা নাম্বার। তো এই হলো আপনার ডাবল ট্রিপলের চেঞ্জ এবং নট ইকুয়াল উইথ ডাটা টাইপ। দেন গ্রেটার দেন, লেস দেন তো আপনারা বুঝবেন। যেমন এটা যদি আমি এখন এটা তুলে দেই, শুধু 10,
দেন তাকে বলি গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে কি হবে ট্রু। যদি আমি এটা দেই 8 তাহলে কি হবে ট্রু। যদি আমি এটা দেই 18 তাহলে ফলস। ওকে, তারপরে আসি আমরা লজিক্যাল অপারেটরে। আচ্ছা, আরেকটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনি ভ্যালুটা ভেরিয়েবল বেস হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আপনার টার্নারি অপারেটর। যেটা আপনার দেন আমরা কি করি এখানে একটাই কিন্তু মান বা একটাই ভ্যালু ইউজ করতে পারি, বাট যখন আপনি এই সাইনটা ইউজ করবেন তখন পাশাপাশি আপনি দুইটা ভ্যালু অ্যাড করতে পারবেন। মাঝখানে একটা কোলন দিয়ে আপনি দুইটা ভ্যালু অ্যাড করতে পারবেন। এটা আমরা লজিক্যালটা আগে দেখে নিই, দেখে দেন এক্সাম্পলটা আমরা দেখে নিব। তো লজিক্যালের মধ্যে কে কে আছে বোঝা যাচ্ছে টুকটাক করে? জি ম্যাডাম, বুঝতেছি। আগে থেকে পারতেন কে কে? ম্যাম এগুলো তো ম্যাম সি প্লাস প্লাস জাভার কিছু প্রোগ্রামিং আছে, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবার লজিক সেম। আপনি যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখবেন সবার লজিক সেম, কারণ ম্যাথের লজিক কখনোই চেঞ্জ হবে না। যা ম্যাথে আছে তা এখানেও থাকবে সেম টু সেম, শুধু সিনট্যাক্স গুলো চেঞ্জ হবে। এই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মজার, যে আপনি একটা শিখলে বাকিগুলা শিখতে খুব একটা বেগ পেতে হয় না, কারণ আপনার লজিক গুলা সেম। তো লজিক্যাল অপারেটর আছে তিনটা, এন্ড, অর, নট। এন্ড, অর, আর নট। এটাও বুলিয়ান ডাটা দিবে আপনাকে। তাহলে প্রথমে যদি আমরা এন্ড এরটা দেখতে চাই, তাহলে আছে var x দেন var y 5। এখন আমার একটা p ট্যাগ লাগবে with demo 3 লজিক্যাল। তাহলে কি হবে document dot get element by id demo 3 dot inner html, then first bracket দিলাম x greater than 10 and y less than 1। আচ্ছা, যখন আপনি এন্ড লজিক ব্যবহার করবেন তখন আপনার দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে। তার মানে আপনার এই কন্ডিশনটাও ট্রু হতে হবে, এই কন্ডিশনটাও ট্রু হতে হবে, তাহলে আপনার অ্যান্সার আসবে ট্রু। বাট যদি আপনি ঠিক আছে, তো আমার এটা ফলস কেন আসে? আচ্ছা, এন্ড হলে কি করতে হবে? এন্ড হলে আপনার দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে, তাহলে আপনার অ্যান্সার আসবে ট্রু।
আর যদি অর হয় তাহলে যে কোনো একটা ট্রু হলে আপনার অ্যান্সার ট্রু আসবে। তার মানে হচ্ছে যে এইটা অথবা এটা। আর এখন কি হচ্ছে, প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশন, তার মানে আপনার দুইটাই ট্রু হতে হবে। আর সেকেন্ড অপশনে আপনি প্রথম কন্ডিশন অথবা দ্বিতীয় কন্ডিশন। তারপরে একটা আছে হচ্ছে নট। নটটা কি হয়, যে আপনার অ্যান্সার যদি হয়, যেমন আমার এখন যে অ্যান্সারটা আসছে, যদি আমি অ্যান্সারটা চেঞ্জ করতে চাই তাহলে আমি জাস্ট সামনে একটা নট সাইন দিয়ে দিব, তাহলে যে অ্যান্সার ছিল সেই অ্যান্সারের অপোজিট অ্যান্সারটা চলে আসবে। কি হয়েছে? এখন এটা যদি অর হয় তাহলে কি হয় দেখি। ট্রুই আসবে ম্যাম। ট্রুই আসবে, কারণ যে কোনো একটা কন্ডিশন কিন্তু ট্রু আছে। আর নট সাইন আমরা ভেতরে দিব না, নট সাইন যদি কোনো অ্যান্সারের নট দরকার হয় তাহলে সেটা আমরা এরকম সামনে দিয়ে দিব। কারণ নট সাইনটা আসলে খুবই পাওয়ারফুল একটা সাইন বা সিনট্যাক্স বা অপারেটর বলতে পারেন। কারণ হচ্ছে ধরেন আপনি কোনো একটা কোম্পানির ইনভেন্টরি করতেছেন বা অ্যাকাউন্টিং স্টেটমেন্ট করতেছেন, তো নর্মালি কি করে যে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যে ঠিক আছে ভাই আমার লস দেখায় দাও, লস দেখায় দাও, বাট তার লাভ হয়েছে। বাট অ্যাকাউন্টস যখন এন্ট্রি করবেন তখন তো আপনি লস দেখায় এন্ট্রি করতে পারবেন না। আপনি লস দেখাইতে পারবেন কখন, যখন আপনি কমপ্লিট ব্যালেন্স শিটটা বের করবেন। তা আপনাকে বলা হচ্ছে আপনি ব্যালেন্স শিটটা লসে দেখান। তাহলে কি করতে হবে, এরকম যেখানে আপনার ফাইনাল রেজাল্টটা থাকবে সেখানে আপনারা সামনে নট সাইনটা যদি আপনি দিয়ে দেন, যদি আপনার লাভ থাকে বা প্রফিট থাকে সেক্ষেত্রে কি হবে, আপনার দেখাবে, লস দেখাবে। আর যদি লস থাকে তাহলে প্রফিট দেখাবে। মানে আপনার অ্যান্সার যেটা একদম তার অপোজিট অ্যান্সারের জন্য আপনি নট সাইনটা ইউজ করবেন বা নট অপারেটরটা আপনি ইউজ করবেন। এই গেল আমার অপারেটর গুলা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা টার্নারি। ম্যাম জি একটা ছোট্ট কোশ্চেন ছিল যে ম্যাম বলেন। 75 নম্বর, হ্যাঁ 75 নম্বর লাইনে আপনি বলছিলেন যে এই যে মানে এক্স এর মান যেহেতু 10 আছে, মানে এক্স প্লাস ইকুয়াল টু 5, এখানে ম্যাম ওয়াই তো ম্যাম ডিক্লেয়ার খুব করা নাই, তো ম্যাম এটা এটা কিভাবে নিবে? হ্যাঁ ম্যাম এটা এটা তো আমি কমেন্টস করে রাখছি বাবা। না ম্যাম, তো তখন ম্যাম হচ্ছে বলছিলেন না এই যে 5টা এর মান ধরে রাখবে। আচ্ছা আচ্ছা, তখন এটা ছিল একটু কি, ভারের মান এইটা, এক্স এর মান ছিল এইটা, দেন আমরা বলেছিলাম এক্স প্লাস ইকাল টু 5। তা আমি দেখেন এখানে লিখছি যে আমরা লিখবো এইভাবে, বা সেটার মিনিং হবে এইটা। যদি আপনি এইভাবে লেখেন তার মিনিং হবে এটা। তার মানে হচ্ছে 10-এর সাথে 5 যোগ করার পর পরে হচ্ছে ওই মানটা মানে এক্স এর মধ্যেই আছে। না, আপনার যে পরে যে মানটা নিলেন ওইটা ওয়াই হিসাবে সে ক্যালকুলেশন করে নিবে। হ্যাঁ, ম্যাম তো আপনি তো ম্যাম মানে ভয় তো ডিক্লেয়ার না করেন না। ওয়াই এখানে ডিক্লেয়ার করতে হবে না আপনার। এই যে আপনি মানটা দিলেন না, আপনি তখন এই এক্স এর সঙ্গে এটা সে প্লাস করে দেখাই দিবে। আপনি তখন আর এখানে 10 কে আরেকবার কল করতে হবে না। আপনি প্লাস ইকাল টু 5 দিয়ে এক্স কে যদি আপনি কল করেন তাহলে এই দুইটা মান যোগ করেই সে দেখাবে। এই জন্য আমি এখানে বলে দিচ্ছি যে যদি আমরা লিখি এইভাবে তাহলে সে বুঝবে এটা। জি ম্যাম বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এখন আমরা দেখব যে ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ফাংশন কিভাবে কল করতে হয়, এবং এর সঙ্গে বেসিক্যালি আমরা এক্সাম্পলটা দিচ্ছি টার্নারি অপারেটরের। যে টার্নারি অপারেটরটা আমরা কিভাবে লিখতে পারবো।
এই অপারেটরটা আমরা কিভাবে লিখতে পারবো বা কোথায় কাজ করতেছে। ওকে, তাহলে ফাংশনের জন্য লিখতে হবে ফাংশন একটা স্পেস, দেন আপনার লিখতে হবে ফাংশন নেম। তাহলে আমি দিলাম এফ নেম ফার্স্ট ব্র্যাকেট। এখন এর মধ্যে আপনি যেটা লিখবেন সেটা এই ফাংশনের ভিতরে গিয়ে এই ফাংশনে কল করলে এখন আপনি যে ক্যালকুলেশনটা করবেন সেই ক্যালকুলেশনটাই সে পাবে। তাহলে আমরা একটা বাটন নিই ফাংশনটা কল করার জন্য, ফাংশন টাইপ বাটন, দেন অন ক্লিক লিখে ফাংশন নেম সাধারণত আপনি কপি করে দেবেন, লেখার চেষ্টা কম করবেন। যখন একবার লিখে ফেলবেন সেকেন্ড টাইম না লিখে কপি করে দেওয়াটাই ভালো। আর লেখার পরে যেটা করবেন যে প্রথম ফাংশনটাতে এভাবে ক্লিক করলে সেকেন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে যাওয়ার কথা। আর আরেকটা টপিক হচ্ছে যে আপনার ফাংশনটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য আপনি অ্যালার্ট বক্স নিয়ে যে আপনার ফাংশনটা কাজ করছে কিনা আপনি অ্যালার্ট লিখে এটা দেখতে পারেন যে আপনার ফাংশনটা আসলেই কাজ করছে কিনা। তাহলে আমরা যাই ফাংশনে কল করি, হয় নাই। কি সমস্যা? ভাই এখানে কি প্রিন্টএফ দিলে কি কাজ করবে? প্রিন্ট বলতে প্যালেটের জায়গায় যদি বলি প্রিন্টএফ, এটা জাস্ট প্রিন্ট করার জন্য। কোথায়? এই যে না, এখানে হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ প্রিন্ট কাজ করবে না। প্রিন্ট হচ্ছে আপনার পিএইচপি তে কাজ করে, ঠিক আছে? প্রিন্ট কাজ করবে পিএইচপি তে, প্রিন্ট এখানে কাজ করবে না। এই যে আচ্ছা কাজ করতেছে। তাহলে আমার ফাংশন ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমি ফাংশনের ভেতরে কিছু লিখব। তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি এজ, দেন float, দেন এজ ভেরিয়েবলের ভেতরে আমি বলে দিব id। এখন আমার যেটা লাগবে একটা ইনপুট এরিয়া লাগবে, তাহলে আমি একটা ইনপুট এরিয়া নিচ্ছি বাটনের উপরে, কারণ আমি একটা ইনপুট দিব, সেই ইনপুটটা চেক করে আমাকে একটা মেসেজ দিবে যে ইনপুটটা ঠিক আছে কি ঠিক নাই। আচ্ছা, এখন দেখেন আমার এজ ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমি কোনো ভ্যালু দেই নাই, দিছিলাম কিছু কিন্তু দেই নাই। নরমালি আমরা লিখতাম কিভাবে, এভাবে দিয়ে পাশে একটা ভ্যালু দিতাম।
বাট এখন কিন্তু কোনো ভ্যালু দেওয়া হয় না, শুধু দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। বাট সেকেন্ড লাইনে এসে কি করলাম দেখেন, আমি ইনপুটের ভেতরে যে ভ্যালুটা আসবে, এই যে ইনপুটের ভেতরে আইডি দিলাম এ, তার ভ্যালু আছে কত 18। তাহলে এই ইনপুটের ভেতরে যে ভ্যালুটা আছে বা যে ভ্যালুটা লেখা হবে সেই ভ্যালুটা চলে আসবে কোথায়, এজ এর মধ্যে। তার মানে এজ এর মধ্যে এখন একটা ভ্যালু আছে, এজ এখন আর ব্ল্যাঙ্ক না, এখানে ছিল ব্ল্যাঙ্ক, এখন আমি একটা ভ্যালু দিয়ে দিলাম, ভ্যালুটা আসবে থেকে, এই ইনপুট থেকে। দেন আমার ভোটটাও ফাঁকা, যেখানে ভোট সেটাও আমার ফাঁকা, তো আমি ভোটে গেলাম। ভোটে গিয়ে কি বলবো, ভোটে গিয়ে আমার লিখে দিতে হবে যদি এজ আঠারোর বেশি হয় তাহলে ভোট দিতে পারবে। আরে বাবা দাঁড়াও, আমি এতে গেটার দেন লেস দেন আমার এত ঝামেলা হয়, ভালো লাগে না। আচ্ছা ম্যাম এটা গ্রেটার দেন, আমি এখানে এসে খুব আটকাই। না না ম্যাম এটা লেস দেন, সরি ম্যাম। দাঁড়াও বাবা, অ্যাসাইনমেন্ট এখানে কিছু লিখি নাই, এক মিনিট। এটা হচ্ছে, আচ্ছা যদি বয়স 18 থেকে কম হয় তাহলে এখানে টার্নারি অপারেটর আসবে এবং আমি এখানে দুইটা ভ্যালু অ্যাড করতে পারবো, দুইটা মেসেজ অ্যাড করতে পারবো, আর দুইটা ভ্যালু অ্যাড করতে পারবো। টু ইয়ং, দেন কোলন ব্যবহার করে আমি সেকেন্ড মেসেজটাও এখানেই দিতে পারবো। তার মানে হচ্ছে আমার এখানে ভ্যালু আছে কি 18, তাহলে পরে যদি আমি 18-র কম দেই তাহলে হবে টু ইয়ং, আর যদি কম না হয় তাহলে সেকেন্ড যে মেসেজটা আছে সেই মেসেজটা শো করবে, যদি কম হয় তাহলে প্রথম মেসেজটা শো করবে। মানে এই কন্ডিশন যদি মেলে বা এই লজিক যদি মেলে তাহলে আপনার প্রথম মেসেজটা পাবেন, যদি লজিক না মেলে তাহলে সেকেন্ড মেসেজটা পাবেন, যেটা বেসিক্যালি আমরা ইফ এলস কন্ডিশন দিয়ে করব পরবর্তীতে। বাট যদি আপনি, আমরা জাস্ট এখানে করাচ্ছি টার্নারি অপারেটরটা যদি আমরা দেখতে চাই টার্নারি অপারেটর বেসিক্যালি কিভাবে কাজ করছে সেটা দেখার জন্যই। ওকে, তাহলে এটা আমার শো করাইতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি নেম কি আছে এখানে, আইডি নেম আছে হচ্ছে, আমার আরো একটা লাগবে আইডি, তাইলে আইডি আইডি ভি ডট ইনার এইচটিএমএল সমান সমান এখানে মানে আমি প্রিন্ট করব কি 4। তাহলে পেজে যাই, রিলোড দেই, এই যে দেখেন 18 উঠেই আছে। যদি আমি 18-র কম দেই, এই যে এখানে আমাকে মেসেজটা দিবে। যদি আমি প্লাস ইকুয়াল টু 18 দেই তাহলে সেকেন্ড অপশনটা দিবে। তার মানে আপনার যখন প্রথম লজিকটা মিলবে তাহলে প্রথম আপনাকে নিজে মিলে গেলে আপনাকে প্রথম মেসেজটা দিবে, যদি না মেলে দেন আপনাকে সেকেন্ড মেসেজটা দেবে। as like if else condition, যে যদি প্রথমটা মিলে যায় তাহলে প্রথমটাই আপনাকে শো করায় দেয়, যদি না মেলে তাহলে সেকেন্ড অপশনে চলে যায়। তো টার্নারি অপারেটর দিয়ে আমি এভাবে দুইটা মানে ইয়েস নো দুইটা অ্যান্সারই আমি একসঙ্গে লিখতে পারবো এভাবে, যদি টার্নারি অপারেটরটা আপনি এভাবে লেখেন।
তো এই গেল আমার মোট অপারেটর গুলা। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন 5 মিনিটের ব্রেক নিব আগে। তাহলে আমরা কি করবো, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব, দেন কমা দিয়ে দিয়ে আমরা ভেরিয়েবল গুলো অ্যাড করতে পারবো। তাহলে এখন কল করব কিভাবে? কল আগের নিয়মেই করব, get element by id demo dot inner html equal to car। তাহলে সে আসবে কিভাবে? সেইভাবে পাশাপাশি চলে আসবে। এখন যদি আপনি যে কোনো একটা কল করতে চান, যে আপনি একটা কল করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, কারের পরে আবার থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখন কোন নাম্বারটা আপনি কল করতে চাচ্ছেন? আমি আগেই বলছি যে অ্যারে ভেরিয়েবল কাউন্টিং হয় 0 1 2, মানে 0 থেকে কাউন্ট শুরু হবে। তা আমি চাচ্ছি 1 কে কল করতে, তাহলে আমি এখানে লিখবো 1। এখন পেজে গিয়ে রিলোড দিলে শুধু BMW শো করবে। আচ্ছা, এখন যদি কোনো কন্টেন্ট চেঞ্জ করতে চান বা কোনো ভেরিয়েবলের মান যদি চেঞ্জ করতে চান, যে আপনি চাচ্ছেন যে আপনার 2 নম্বর ভেরিয়েবলের মানটা আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনি কিভাবে করবেন? এখানে লিখবেন কার, দেন ভিতরে লিখবেন 2, কারণ আমি 2 নম্বরের মানটা চেঞ্জ করব। দেন আপনি এখানে মান লিখে দেন, লিখলাম টয়োটা। এখানে কল করব কত? তাহলে 2। তাহলে 2 যদি আমি কল করি, আসার কথা কি? ভলভো, বাট আসবে কিন্তু টয়োটা। তাহলে এইভাবে আমরা কন্টেন্ট চেঞ্জ করতে পারবো। এখন যদি আমি চাই যে আমার এই ভেরিয়েবলের লেন্থ কত, সাধারণত কিন্তু আমি লেন্থটা বলতে পারবো না যে এখানে কতগুলা ভ্যালু আছে, কারণ যখন অনেক ইনপুট হয়ে যাবে, যেমন আমি যদি চিন্তা করি যে বিআইটিএম এ কতগুলো স্টুডেন্ট আছে, তো এটা তো আসলে চট করে বের করা সম্ভব না, বাট আমি যদি কোডে বের করতে যাই তাহলে কিন্তু চট করে বের করে ফেলতে পারবো। তাহলে বের করার উপায় কি? এখানে কার ডট লেন্থ দিতে হবে। যদি আপনি লেন্থ দিয়ে দেন তাহলে এই ভেরিয়েবলের ভিতরে কতগুলো মান আছে সবটাই কিন্তু আপনি পেয়ে যাবেন, এই যে 3টা। এখন যদি আমি এখানে আরেকটা বাড়াই দেই, তাহলে হয়ে যাবে 4টা। তাহলে আপনার নতুন করে আর কিছু লিখতে হচ্ছে না। এখন যদি আপনি প্রথম টপিকটা দেখতে চান, যে প্রথম আপনার ভেরিয়েবলের ভ্যালু প্রথমটা কি আছে, তাহলে আমি যেটা করতে পারি, আরেকটা ভেরিয়েবল নিব, ফার্স্ট, দেন কার, সরি 0, দেন এখানে কল করব ফার্স্ট। তাহলে প্রথম জন চলে আসবেন। যদি লাস্টেরটা দরকার হয়, এটা তো গেল ফার্স্টেরটা, যদি লাস্টেরটা দরকার হয় তাহলে একটুখানি চেঞ্জ আছে, সেটা হচ্ছে
আমরা যে এখানে লিখব, এখানে আমার লিখতে হবে কার ডট লেন্থ, কারণ ফার্স্টেরটা চট করে চোখে পড়বে, লাস্টে কি আছে এটা আসলে চোখে পড়া মুশকিল। -1, মানে আপনার যা লেন্থ, আমার লেন্থ আছে কত 4, 4 থেকে যদি আমি একটা বাদ দিলে তিনটা থেকে গেল, তাহলে কিন্তু আপনি লাস্টেরটা পেয়ে যাচ্ছেন। এখানে আপনি ভেরিয়েবল চেঞ্জ করতে পারেন, ফার্স্টও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনার লাস্টের মান হচ্ছে তাহলে এভাবে আমরা লাস্ট ভ্যালুটা বের করতে পারবো। এখন যদি আমি লুপ করে বের করতে চাই, যে লুপিং যে ভ্যালুটা লুপ করে যদি বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? আচ্ছা, তাহলে আমি 2-3টা লাইন একটু কমেন্টস করে রাখি। দেন for r text পরবর্তী কাজটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে আপনি ULLI নিয়ে কাজ করবেন সেটা একটু দেখাই দিব। তাহলে আমাদের শুরু হচ্ছে টেক্সট দিয়ে। এটা আরো ইজি ভাবে করা যায়, ইফ এলস কন্ডিশনে গেলে আরো ইজি ভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। UL, তাহলে UL দিয়ে শুরু হচ্ছে। ফর হচ্ছে লুপ। ফর এটা আমরা একটু বুঝবো যখন ফরটা করব, তারপরে আমি এখন যেটুকুন লিখবো অতটুকুন বলে দিব। ফরে যেটা হয়, ফর লুপে শুরু, শেষ এবং শুরু থেকে শেষ পর্যন্ত সে কিভাবে কাজ করবে সেটা একই সঙ্গে বলা থাকে, মানে একই জায়গাতে বলা থাকে। এবং এটা করার আরেকটা কারণ হচ্ছে আপনাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট যাতে দেখায় দেওয়া যায়। এই যে i++ করে দিলাম। এখন দেখেন টেক্সট প্লাস ইকুয়াল টু li প্লাস কার i এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে টেক্সট। ওকে, তাহলে এখানে ফর লুপে কাজটা হচ্ছে দেখেন কি, i এর মান, i শুরু হয়েছে 0 থেকে, দেন তাকে আমরা এখানে কি বলছি, flen ভেরিয়েবলের ভিতরে কি রাখলাম, কারের লেন্থটা রাখলাম। তাহলে i এর মান যতক্ষণ পর্যন্ত এটা থেকে ছোট হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত কাজটা চলতে থাকবে। কিভাবে চলবে, i++, মানে i আসবে, দেন এক এক করে যোগ হয়ে হয়ে পরের কন্টেন্ট গুলো চলে আসবে এইভাবে। যেহেতু আমি ULLI ইউজ করেছি, দ্যাটস ওয়াই কিন্তু এই টপিকটা আসছে। যদি আমি ULLI না দিতাম তাহলে নর্মাল যেভাবে শো হয় সেভাবে শো হতো।
মানে একটার নিচে আরেকটা এই বাটন মানে সিম্বল গুলো আসতো না, এই আর কিছু না। বাট আপনারা যদি ট্যাগ লিখতে চাই তাহলে এভাবে ট্যাগ গুলোরেও একটা ভেরিয়েবলের ভেতরে দিয়ে লিখতে হবে।